আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে এবং সুন্দর সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নির্বাচন কেমন চলতেছে? সুন্দর সুন্দর সুস্থভাবে নির্বাচন হচ্ছে। আমাদের বাংলাদেশ ফিল্ম ক্লাব নির্বাচন এই 2024 এইটাই আমাদের হলো সবসময় আমরা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে এইসব নির্বাচন হয়ে থাকে। পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ফিল্ম ক্লাব, এই তিনটা আমাদের হলো প্রযোজক সমিতি, এই চারোটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে। এইবার প্রথম আমরা ঢাকার ভিতরে আমরা করতেছি, এই মানে ইন্ডাস্ট্রি থেকে বাইরে প্রথম নির্বাচন করতেছি এবং খুবই সুন্দর। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এইবারে নির্বাচন করতে দিল না কেন আপনারা প্রশ্ন করবেন। নির্বাচন করতে দিল না এই জন্য যে আমাদের যখনই নির্বাচন হয় ওই সময় আমাদের সব শিল্পী, প্রযোজক, ডাইরেক্টরকে প্রোটেকশন দেওয়ার জন্য অনেক পুলিশ কর্মকর্তা ভাইদের লাগে। কিন্তু এত পুলিশ কর্মকর্তা যদি একটা ইলেকশনেই যদি দেওয়া হয়, বাকি অনেক তো আরও প্রতিষ্ঠান আছে, তাদেরকেও তো সহযোগিতা করতে হবে। যার কারণে ওনারা বারবার করে বলছে যে আপনারা আপনাদের দায়িত্বে নির্বাচন করেন। এই জন্য আমরা আমাদের দায়িত্বে আমরা এই ফিল্ম ক্লাবের নির্বাচনটা আমরা বাইরে করতেছি এবং সুন্দর সুষ্ঠুভাবে করতেছি। এখানে কোনো প্রশাসন লোক নাই, আপনারা দেখতেছেন, সব আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমান বেহাল অবস্থা যতটুকু জানি। এই নির্বাচনের পর আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে বা উন্নতি সাধন হবে কিনা? না, এটা হলো আমাদের ফিল্ম ডেভেলপ করার জন্য, ওইটার জন্য এই ক্লাবটা না, এই ক্লাবটা আলাদাভাবে আমাদের ক্লাবটা। আর ফিল্ম কিছুদিন পরে আমাদের হলো পরিচালক সমিতির নির্বাচনটা হবে। ওই নির্বাচন করার পরে তারপরে ওইটা আমরা বলতে পারবো যে এইবারে কীরকমভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে না আরও নির্মভাবে চলে যাবে, এটাও আমরা ওই সময় বলতে পারবো। আপনারা যখন কাজ করেছেন, আপনাদের সহপাঠী জনপ্রিয় মুখগুলা যারা আপনারা কাজ করেছেন তারা আজকে দুনিয়াতে নেই। একটা সময় দেখেছি যে আপনাদের কাজের এত চাপ ছিল, যার কারণে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক উন্নতি হয়েছে। কিন্তু বর্তমানে এই যে ওই জনপ্রিয় মুখগুলা নেই, কিন্তু এখন মানে ফিল্ম ইন্ডাস্ট্রির মানে বেহাল অবস্থা। আসলে ওনাদের জায়গায় কেউ পূরণ করতে পারবে কিনা বা ফিল্ম ইন্ডাস্ট্রি সামনের দিকে এগিয়ে যাবে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার আছেন। থেকে বাঁচানোর জন্য আমার নিজের কোনো কিছু প্রয়োজন নাই, শুধু দেশের স্বার্থে, যুব সমাজের স্বার্থে 1 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, দেশকে আয় করে দেব কোটি কোটি ডলার। যাক, আমাদের হলো ফিল্ম প্রযোজক এক ভাই একটু ওনার মনের কথা উনি আপনাদের বলল, যেটা আমরা বলতেছিলাম যেখানে আমরা ছিলাম, যে আমাদের অনেক ভাই চলচ্চিত্রে আমরা যারা একসঙ্গে কাজ করেছি, অনেক আমাদের সিনিয়র ভাই হইতে নিয়ে অনেক নায়ক, অনেক নায়িকা, অনেক কো-আর্টিস্ট, ওনারা সবাই চলে গেছেন আমাদের, এবং আমরা একদিন চলে যাব। এটাই পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর এবং সত্য কথা, এর উপরে সত্য কথা নাই। তবে নতুন যারা আসবে ওদের এই ইন্ডাস্ট্রিটা বাঁচায় রাখতে হবে এবং ওনাদের মন মতন সাজায় নিতে হবে। এটাই হলো সবচেয়ে ভালো কথা। এবং এই ইন্ডাস্ট্রিটা এইরকমভাবে ডেভেলপ করার জন্য আমাদের ফিল্ম প্রডিউসার দরকার। কারণ আগে আমরা যে ছবি করতাম 1 কোটি 2 কোটি টাকা দিয়া, কিন্তু এখন 1 কোটি 2 কোটি টাকা দিয়ে ছবি হয় না এখন। কারণ আমাদের দেশে তো আর শুটিং হয় না, সম্পূর্ণ শুটিং বাহিরে করতে হয়, এই জন্য বাজেটও বেশি হয়। এই জন্য বাইরে থেকে আর্টিস্টও নিয়ে আসতে হয়। এখন তো ইন্টারন্যাশনালভাবে তো সব দেশেই আমাদের বাংলা ছবি চলে, সেই হিসাবে আর্টিস্ট নিয়ে, সব দেশের থেকে আর্টিস্ট নিয়ে আমাদের ছবি করতে হয়। ওই সব ছবি করতে গেলে আমাদের অনেক টাকা বাজেট করতে হয়, 10 কোটি 12 কোটি টাকা। এই 10 কোটি 12 কোটি টাকার প্রযোজক আসতে হবে, কারণ ওনারা আসার আগে চিন্তা করে যে বাংলাদেশে তো সিনেমা হল নাই, কিন্তু চলবে কীরকমভাবে। কিন্তু একটা ব্যবসা আছে যে মোবাইলে যে ব্যবসাটা আছে, এটা কিন্তু সিনেমার হল থেকে অনেক বেশি। এই জন্য এইসব মানে ব্যবসা করতে গেলে ওই রকম প্রডিউসার আসতে হবে। আর ওই সময় এখন যদি ওই রকম প্রডিউসার যদি আসে, তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াইতে পারবো। এবং আমরা না পারি যারা সিনিয়র আছি, আমাদের জুনিয়র শিল্পীরা, আরও সুন্দর সুন্দর ছেলেপেলেরা, শিক্ষিত ছেলেপেলেরা আমাদের ইন্ডাস্ট্রিতে আসতেছে, সুন্দরভাবে ওরা
পথ সুন্দরভাবে খুঁজে নেবে, এটা আমরা আশা রাখি। আমরা দেখেছি যে আপনারা যখন সিনেমা করেছেন ঠিক ওই টাইমে একটা সিনেমাতে একাধিক নায়ক থাকতো, একাধিক ভিলেন থাকতো। জি, কিন্তু বর্তমানে এই ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে না, বা শাকিব খান তিনি এককভাবে কাজ করতে মানে মনে হয় যে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না ওইটা ওই যে বাজেটের খাতিরের জন্য যে কথাটা আমি বললাম, যে একটা ছবিতে 4-5টা হিরো রাখতে পারে। আমরা ওই রকম একটা ছবি আমি কাজ করেছি এইবারে 2023 সালে করেছি। ছবিটা নাম হলো কি জানো, অনেক বড় ছবি এটা 40 কোটি টাকার বাজেট। এইটার মধ্যে আপনারা মানে 20-25টা হিরো পাবেন এবং সবগুলা হিরোই মুক্তিযোদ্ধা। আর আমরা যারা ভিলেন আছি সব আমরা হলাম পাকিস্তানের হানাদার বাহিনী। আমাদের 72 সালে 71 সালে যে যুদ্ধের যে ঘটনাটা পুরাটা ওই ছবিটাতে এই ঘটনাটা আমরা তুলে ধরছি। পাকিস্তানি যত সৈন্য কমান্ডার আছে এগুলো সব ভিলেন, আর হিরোরা সম্পূর্ণ মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা ছবিটা আমাদের মানে বাংলাদেশে কীরকমভাবে মুক্তিযোদ্ধারা সংগঠন তৈরি করলো, ইউনিভার্সিটি ছাত্র একত্রে হয়ে তারপরে ওনারা ইন্ডিয়াতে চলে গেছেন, ওখানে ট্রেনিং নিয়েছেন, ওখানে ট্রেনিং নিয়ে ওখান থেকে তারপর মুক্তিবাহিনী হয়, তারপরে আমাদের বাংলাদেশে এসে এইসব সেনাবাহিনীদের সঙ্গে তারপরে যুদ্ধতে নামছেন। তো এইটা পুরো ঘটনাটা ওই ছবিটাতে আছে। না শাকিব খানের সঙ্গে মানে কথাটা আমি বুঝলাম না যে কি কথাটা বললেন। শাকিব খান যেহেতু এখন সর্বোচ্চ চূড়ায় আছেন, তার কি উচিত না নতুনদেরকে সুযোগ দেয়া তার সাথে? এটা মনে করেন যে নতুনদের সুযোগ তো দিবে, অবশ্যই দিচ্ছে, কিন্তু কেউই তো মানে উঠে আসতে পারতেছে না। তবে পারবে আস্তে আস্তে দুই একটা এরকমভাবে। আমরাও তো একবারে তো নতুনভাবে তো ভিলেন হয়ে আসিনি। আজকে আমি গাঙ্গুয়া 1000 ছবিতে কাজ করার পরে তারপরে আমি এই জায়গাতে আসছি। এই জায়গাতে আপনারা এখন সবাই আমাকে দেখে চিনতে পারেন। এইটাই যে আর সব দর্শক ভাইরা যখন যাকে নিবে আগে পরিচিত করতে হবে, নামটা পরিচিত করতে হবে আগে, তারপরে নিজেকে পরিচিত করতে হবে, তারপরে টিকে থাকতে হবে। তো এটা অনেক অনেক বড় একটা মনে করেন যে দূরত্ব পথ। এই পথটা পার হয়ে আসবে। ধরেন এখন 5 বছর 10 বছর পরে দেখবেন এনারাই একসময় সুপারস্টার হিরো, সাকিবের থেকে বড় বড় মানে অভিনয় করতেছে এনারাই। যারা চলে যাচ্ছে এই শূন্যস্থান কীভাবে পূরণ করবেন? যেমন অঞ্জনা ম্যাম যারা চলে যাচ্ছে, এটা প্রথমে বলবো, যারা চলে যাচ্ছে আমাদের জন্য দুঃখজনক। আমরা তাদের জন্য সবসময় দোয়া করি এবং আমি বলছি আপনারাও তাদের জন্য দোয়া করবেন। অনেক ছবি অনেক ভালোবাসা আপনাদের দিয়ে গেছে আপনাদের। তো তাদের যে কর্মস্থানটা আছে, যার জায়গাটা ওনার আছে, এই জায়গাটা আমরা পূরণ করতে পারবো না, কারণ ওনারাও খুব সৌভাগ্যবান। যেমন বাংলাদেশে আমি বলবো একটা সুপারস্টার হিরো রাজ্জাক ভাই। এই রাজ্জাক ভাই একবারে মনে করেন যে এমন কোনো হিরোর কাজ নাই উনি করেন নাই। উনি রাজাও হয়েছেন এবং একবারে চাকুরও হয়েছেন, আবার মনে করেন যে রংবাজও হয়েছেন এবং হিরো হিসাবেও মনে করেন যে সুদর্শ হিরো হিসাবে মানে ক্যারেক্টার করেছেন। মানে এরকম বিভিন্ন ক্যারেক্টার সে করেছেন, সেটা রাজ্জাক ভাই। এইরকম ক্যারেক্টার আমাদের বাংলাদেশে আর কোনো হিরো শেষ করতে পারবে কিনা সন্দেহ আছে। প্রতিটা আর্টিস্টই যারা চলে গেছেন তাদের কথা আমি বলতেছি, যেমন আনোয়ার হোসেন। আমাদের যাদের ভিতরে আমাদের একটা ভিলেন, পলিশ ভিলেন আমরা বলে থাকি, আমরা ভিলেনেরা বলে থাকি, সে কাউকে একটা চটকনা দেয় না, মানে একটা থাপ্পড় দেয় না ছবির ভিতরে। আমরা তো ভিলেনেরা অনেক মারে ফেলাই, নির্যাতন করি, বহুত কিছু করি, কিন্তু ওই ভিলেন কিছুই করে নাই, কিন্তু তারপরে সুপারস্টার ভিলেন। তার নামটা বলি, সে আমাদের মোস্তফা সাহেব যে অভিনয়গুলো করতে, এগুলো তো আমরা নিয়ে আসতে পারবো না। এরকম আর্টিস্ট আমরা মানে আর নিয়ে আসতে পারবো না। ভাই নতুনরা কেন টিকে থাকতে পারছে না? অল্প 2-1টা সিনেমা করছে, এরপরে আবার তারা হারিয়ে যাচ্ছে। এটা হচ্ছে, আপনি কি এই বিষয়টা কি একটু বলেন? এই বিষয়টাই আমি যদি একটা ডায়লগে আমি বলি, তাহলে আমি বলবো যে ওনারা কেউ অভিনয় জানে না। যদি অভিনয় জানতো, দর্শকের মন ভরাইতো, তাহলে কেন টিকে থাকবে না? অবশ্যই টিকে থাকতে হবে। অভিনয় কী জিনিস এটা তাদের বুঝতে হবে, জানতে হবে, তারপরে করতে হবে। শুধু ফাল পারলে হবে না, পর্দার মধ্যে আসে
ভাই আর এইরকম একটা বিষয় জানতে চাই, সেটা হলো চিত্রনায়ক জসিম আপনার সাথে আমার মনে হয় যে খুব বেশি অভিনয় করেছেন এবং তার প্রত্যেকটা সিনেমাতেই আপনি ছিলেন। তার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল এবং তিনি ব্যক্তিগত মানুষ হিসেবে কেমন ছিলেন, একটু সংক্ষিপ্ত আকারে আমাদের। আলহামদুলিল্লাহ, মানুষ হিসাবে খুব সুন্দর মানুষ, সবার বিপদে আপদে আগে আসতেন। আর জসিম সাহেব উনি আমার ওস্তাদ, কারণ আমি প্রথমে যখন অভিনয় করছি ওই সময় ফাইটার হিসাবে অভিনয় করছি, আমাকে উনিও যখন অভিনয় করছে ওই সময় ফাইটার হিসাবে করছে। ওখান থেকে এসে উনি ভিলেন হয়েছে, তারপরে অন্যান্য কো আর্টিস্ট হয়েছে, তারপরে অনেক বড় আর্টিস্ট হয়েছে। আর আমিও ওখান থেকে আমাকে ভিলেন সে বানাইছে আমার ওস্তাদ এই পর্দার বুকের। আর আমি একমাত্র মানে প্রথমে অ্যাকশন ভয়ঙ্কর হিসাবে, গাঙ্গুয়া মানে ভয়ঙ্কর, আমি আসলে মনে করেন যে একটা কিছু ম্যাসাকার করব, এরকম অভিনয় করতাম। এই জন্য দুই ওস্তাদ ছাড়গিতে মানে খুব জুটি হিসাবে খুব ভালো ইয়ে করতে পারতাম। না, আর একটা জুট তো আমি এটা স্টার্ট করেছিলাম, সেটা হলো মান্নার সাথে এইরকমভাবে অভিনয় করতাম। তারপর দেখলাম যে উনিও চলে গেল। তো ফিল্মে একটার ভিতরে একটা ভিলেন একটা হিরোর সাথে জুটি যতদিন থাকবে অতদিন সুপারস্টার হিসাবে তারা দুইজন থাকবে। যেমন মিশা সদাগর, ও তো আমার অনেক পরে আসছে, অনেক পরে, আমার অর্ধেক ছবি করার পরে আসছে। তারপরও সে মানে সুন্দর অভিনয় করে জুটি করে নিছে সাকিবের সঙ্গে। আর সাকিব আর ও তো মনে করেন যে একচাটিয়া 7 বছর, ওনার 3 জন, ও মিশা সদাগর আর অপু বিশ্বাস, এই 3 জন তো একবারে পুরা মনে করেন যে ছবি দেখতে গেলে টেলিভিশনে মানে দিকে তাকালেই বাস মিশা সদাগর, সাকিব খান, অপু বিশ্বাস, এইরকম। আপনি যেটা বললেন যে গাঙ্গুয়া মানে ভয়ঙ্কর, আসলে এই যে সিনেমা জগতে আপনি গাঙ্গুয়া মানে ভয়ঙ্কর একটা দাপিয়ে বেরিয়েছেন বিগত দিনগুলোতে, ঠিক এখন এই মুহূর্তে আপনি কতটুকু মানে নামাজ কালাম নিয়ে ব্যস্ত আছেন বা নিজেকে কিভাবে দিন কাটাচ্ছেন? আমি এখন দিন কাটাচ্ছি, আল্লাহ কাটাইতেছে। আমি আরও 7 বছর আগে ব্রেন স্ট্রোক করেছিলাম। ব্রেন স্ট্রোক করার পরে তারপরে এখান থেকে আস্তে আস্তে মানে আমি তো 5 বছর প্যারালাইজ ছিলাম। থাকানোর পরে এই নামাজ বন্দগি, আয়াতুল কুরসি, তারপর আস্তাগফিরুল্লাহ, এইসব আমি সব সময় আমার চলার পথে সঙ্গের সাথী, জীবনের সাথী। আমি যতক্ষণ নিঃশ্বাসে একা থাকি, আমি অতক্ষণ পর্যন্ত আমি হয় আয়াতুল কুরসির সূরা পড়ব, না হলে আমি দোয়া ইউনুস পড়ব, না হলে আমি আস্তাগফিরুল্লাহ পড়ব। এটাই আমার সঙ্গের সাথী, জীবনের সাথে। আর 5 ওয়াক্ত নামাজ তো আছে, আর বাড়তি ইবাদতগুলোরও করতে থাকি, আমি আমল করতে থাকি। এই করে আমার জীবন কাটতিছে। আমার একটাই মেয়ে বিদেশে আছে, উনি বিদেশে ইংলিশ মিডিয়ামে কলেজে টিচার হিসাবে কাজ করতেছে। এই মেয়ে আমাকে যা মানে সহযোগিতা করে ওই হিসাবে আমি চলতেছি। আর আমার ওয়াইফ, ওনার 2টা বিউটি পার্লার আছে, আমার ওয়াইফ ওই 2টা বিউটি পার্লার নিয়ে মানে জীবনযাপন করতেছে। উনিও ওখান থেকেও কিছু আমাকে দেয়। আমার কোনো কাজকর্ম কিছুই করতে হয় না, এনারা মা মেয়ে দিয়ে থাকে, ওইটাই আমি করি। আর আমার শুধু একটাই কাজ, আমার ইবাদত। আমি সবসময় যতক্ষণ আমি একা থাকবো ততক্ষণ আমার সঙ্গের সাথে আমি আমল করি। সর্বশেষ দর্শক আপনাকে ভিলেন হিসেবে চেনে বা জানে, ব্যক্তিগত জীবন হিসেবে আপনি কিভাবে আছেন, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি দর্শকের উদ্দেশ্যে বলবো, আমি চলচ্চিত্রের ভিলেন, ওটা অভিনয় হিসাবে আমি ব্যক্তিগত ভয়ঙ্কর একটা ভিলেন। আর মানুষ হিসাবে খুবই সুন্দর। আমি চাই আপনাদের একটু ভালোবাসা আর দোয়া, আপনারা আমাকে দোয়া করবেন, তাহলে আমি আরও মনে হয় যে আরও অনেক দিন আমি বেঁচে থাকতে পারবো। আর আপনারা দোয়া যদি করেন তাহলে আমি বেঁচে থাকতে পারবো না, যতদিন পর্যন্ত আল্লাহ রাখে। এইটাই জীবনে তো অনেক